এই সফটওয়্যারটা দিয়ে কি মানে কাটা যায় নাকি ভিডিও? কোনটা, এই সফটওয়্যার দিয়ে? হ্যাঁ, ডেফিনেটলি কাটা যায়। এটা আসলে কি, অনেক সুবিধা আছে। ওই দেখা যায় আমি আগে যেটা রেকর্ডিং করতাম ওটাতে ফাইলটা এই এই বাই ডিফল্ট যে ফরম্যাটে সেভ করে, ওই সফটওয়্যারটাও সেই ফরম্যাটে সেভ করতো, কিন্তু অনেক স্পেস নিয়ে নিত এবং দেখা যেত ওকে রেন্ডার করে নর্মাল ভার্সনে নিয়ে আসতে হইতো। তো এটাতেই ডিরেক্টলি সেভ হয়, তখন আসলে ওই টাইমটা আমার বেঁচে যায়। আর সরাসরি আপনাদেরকে ফাইলগুলো আমি দিতে পারি। আর ওই সফটওয়্যার দিতে বলতামই যে পরেন, দুদিন পর নেন, একদিন পর, এটাই সমস্যা। যাই হোক, তো আমাদের ফাংশনের ব্যাপারটা আমরা ক্লিয়ার করি আগে, যে যেটা বলতে চাইছিলাম। আগে আমি মার্কআপটা রেখে তৈরি করি, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাই অবস্থা থাক। সাপোজ মনে করেন যে আউটপুটটা এমন হবে, পিএইচপি দিয়ে লিখি, এটা ফাংশন তৈরি করবো, বাট সেটার আউটপুটটা হবে এমনটা যে এভাবে লিখলাম অ্যান্ড লিখলাম যে আই এম এ স্টুডেন্ট, এভাবে লিখলাম। তো কথা হচ্ছে যে আমার মেইন টার্গেট হচ্ছে আমার আমার বর্তমান কাজ এবং আমার নাম। তো এমনটাও তো হতে পারে যে এখানে অন্য একজনের নাম, অন্য একজনের কাজ আসবে, কিন্তু কিন্তু মেইনলি আই অ্যাম অ্যান্ড আর এই বিষয়, এই কয়টা জিনিস এইটা সেম থাকবে, বাট ম্যাক্সিমাম টাইম স্টুডেন্ট আর এই সাউন্ড, এই নামটা চেঞ্জ হবে। যেই সাবমিট করবে তার ডাটা দেখাবে, তাই না? তো আউটপুটটা আমরা এইভাবে করে নিব, কিন্তু এটা আপনাদেরকে সেদিনে আমি কিছুটা আইডিয়া দিয়ে ফেলছি। তো আশা করি আপনারা আজকে কি একটা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝবেন। তো দিলাম যে এখানে ফাংশন নিলাম একটা, যে FUNC ফাংশন। আমি লিখলাম যে মাই ইনফো, বা এখানে লিখতে পারি যে ইউজার ইউজার ইনফো লিখলাম, ফাংশন লিখলাম। এখন আমার কথা হচ্ছে যে আর্গুমেন্ট তো বুঝতেছি যে আমরা কোনটা জিনিস পাস করতেছি, ওটাই হচ্ছে আর্গুমেন্ট, তাই না? তো আমি কি কি পাস করব? আমার নাম আর আমার কাজ। আমি সিম্পলি লিখি যে আমার নাম পাস করব আমি, আর আমি কাজ আমার ওয়ার্ক, এটা এই দুটোকে পাস করব। এখন ফাংশন তো অবশ্যই কল করতে হবে, তাই না? তো আমি আগে ফাংশনটা কল করে দেখি কি বলে। ইউজার ইনফো, আমি যদি এভাবে কল করি কাজ করবে না, কিন্তু আমি এখনই ফাংশন আউটপুটে দেখাবো না, কারণ এখানে এখন যদি লিখি কাজ করবে না। জাস্ট আমি রেডিমেড রাখলাম এটা ব্যবস্থাকে। তো এখন আমি এখানে আসি। তো প্রথমত আমাকে বলতে হবে কি, যে আমি চাচ্ছি কি, ইকো করতে চাচ্ছি যে আমার নাম। তো ওই যে আগে যেভাবে লিখলাম যে আই অ্যাম কি, এখানে আমি যদি চাই, এখানে আপনাদের আরেকটা কথা সেদিন স্কিপ করে গেছি, যে আমরা যেমন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ট্রিংগুলো লিখি, তাই না? স্ট্রিংগুলো তো আউটপুট দেখায়, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি। কিন্তু এখানে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন, যখন এখানে মনে করেন যদি ডাবল কোটেশন হয়, সেই ক্ষেত্রে কি, এইখানেই তো স্ট্রিংটা ক্লোজ, আবার এটাকে শুরু করতে হবে তখন। তো এই জন্য আমাকে সামনে গিয়ে আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, সরি এইখানে স্পট। না না, ও এটাতে কাজ করবে না। হুম হুম, ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ। ব্যাক, বাই না, বাইয়ের উল্টাটা। এইটা হ্যাঁ এটা, না, এটা এইখানে, হ্যাঁ এইখানে, হ্যাঁ। আচ্ছা, সম্ভবত মানে হ্যাঁ ঠিক আছে, এটাই মানে কালার মিলতো না, তো এইভাবে করে আমাকে ইউজ করতে হবে। তো এটা ব্যাপারটা দেখতে অনেকটা উইয়ার্ড। তো এইভাবে আমরা না করে জাস্ট সিম্পলি আমরা করি সিঙ্গেল, মানে ডাবলের ভেতর সিঙ্গেল কাজ করে, কিন্তু সিঙ্গেলের ভেতর সিঙ্গেল, ডাবলের ভেতর ডাবল কাজ করবে না কখনো। আর যদি সিমিলার রাখতেই হয় যে না সিঙ্গেলের ভেতর সিঙ্গেল রাখতেই হবে, সেই ক্ষেত্রে স্কিপ করতে হবে, এটাকে স্কিপ করতে হবে, এভাবে স্কিপ করতে হবে। তাহলে কিন্তু এই IAM এর ডাবল কোটেশনটা দেখাবে, আই এর পর ডাবল কোটেশনটা দেখাবে। তো যাই হোক, আমাদের মুখ্য ব্যাপার এটা ছিল না। আমাদের ব্যাপার ছিল যে, যেটা বলতেছিলাম যে আপনি চাইলে যেভাবে করে বাই ডিফল্ট ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা নর্মাল টেক্সটগুলো লিখতে পারি এবং আউটপুট দেখায়, ঠিক একইভাবে যদি আমরা কখনো চাই যে আমাদের ভেরিয়েবলের নামগুলো আমরা কোটেশনের ভিতরেই রাখবো, আমরা আলাদাভাবে ক্রিয়েট করবো না। যদি আমি এমন করে ক্রিয়েট করি, দেখেন আমি ক্রিয়েট করি একটা, যে আমি লিখলাম যে IAM, এটার অর্থ কি, মানে জয়েন করি, আমরা কোনো স্ট্রিংকে জয়েন করি, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কনকাটিনেশন, এটাকে বলা হয়। তো আমি লিখলাম যে IAM, আমি জাস্ট সিম্পলি বললাম যে নেম। তো আমি যেখানে যেই নামটা টাইপ করবো সেটা ডাইনামিক্যালি আপডেট হবে, তাই না? তো আমি একটু এখানে ফাঁকা দিয়ে রাখি যাতে করে নামের আগে স্পেস পাই, এবং আরেকটা দিব, আরেকটা এখানে লিখবো যে আই অ্যাম এ স্টুডেন্ট, লিখবো না IAM এ, এইভাবে লিখে দেবো আই অ্যাম এ ডট, হ্যাঁ হ্যাঁ IAM এ, এরপর একটা ফাঁকা রাখতে হবে, দেন কি এটা ওয়ার্ক, তাই না? এইভাবেই তো লিখতে হবে। তো আমি আউটপুটে যাওয়ার আগে কিছু বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমি লিখলাম যে এইভাবে করে আমাকে তখন বারবার ক্লোজ করতে হচ্ছে স্ট্রিংটা, আবার আমাকে ভ্যারিয়েবল লিখতে হচ্ছে,
আবার স্ট্রিং তৈরি করতে হচ্ছে, আবার ভেরিয়েবল লিখতে হচ্ছে, আবার কনক্যাটেনেট করতে হচ্ছে, মানে অনেক ঝামেলা। দেখা যাবে একটা যদি ভুল করে ফেলেন কাজ করবে না। তো যদি একদম সিম্পলি এত ঝামেলা নাই, আমি এত কিছু করবো না, সেই ক্ষেত্রে কী করবেন যে জাস্ট সিম্পলি সবগুলোকে আপনি ডাবল কোটেশনের ভিতরে রেখে দিবেন, তাহলে কিন্তু কাজ করবে। তারপর সিঙ্গেল কোটেশনে করলে কাজ করবে না, সিঙ্গেল কোটেশনে ভেরিয়েবল কোনোদিনও কাজ করবে না, ডাবল কোটেশনে এইভাবে কাজ করবে। এই যেখান থেকে পয়েন্টটা তুলে দিতে হবে, ঠিক আছে? আপনি ডাবল কোটেশনে রাখতে পারেন, এখানে কোনো আপনার কনক্যাটেনেট করতে হচ্ছে না, বারবার স্ট্রিং ক্লোজ করতে হচ্ছে না, শুরু করতে হচ্ছে না, জাস্ট সিম্পলি ডাবল কোটেশনে রাখবেন। ভেরিয়েবলগুলো ডাবল কোটেশনে আউটপুট, যেটা আপনি আউটপুট দিবেন স্ট্রিং বা ইন্টিজার সেটাই দেখাবে। কিন্তু সিঙ্গেল কোটেশন যদি ভুল ক্রমে ইউজ করেন, এখানেও সিঙ্গেল কোটেশন, এখানেও সিঙ্গেল কোটেশন, তার ভিতরে কি ভেরিয়েবল, তাহলে কিন্তু সেই ভেরিয়েবলগুলোই দেখাবে। মানে এই যে হুবহু এই ডলার নেম ডলার ওয়ার্ড এইটাই দেখাবে, আউটপুট ওর ভ্যালু আউটপুট করবে না কখনো। আর এগুলো তো সেম থাকবেই, সমস্যা নেই। ও এগুলো সেম থাকবে না, কারণ সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন পাইছে, সেক্ষেত্রে এরর দিবে ও বারবার। তো ওই উভয় দিকেই সংকট। যাই হোক, তো আমরা এইভাবে করলাম, আমরা ওইটাও লিখতে পারি, এটা করতে পারি। তো আমি কি করলাম যে আমি ইকো করলাম যে আই অ্যাম নেম আই অ্যাম এ আমার ওয়ার্ক। যাই হোক, তো এখানে কথা হচ্ছে আমি যখন আউটপুট দেখাই, আউটপুট চাই, এরর দিছে, কেন এরর দিল? কারণ আমরা যে এখানে দুটো আর্গুমেন্ট পাস করছি, এই দুটোর কোনো আমরা আর্গুমেন্ট ডিক্লেয়ার করিনি যে এই দুটোর ভ্যালু আসলে কী হবে, যেটা আমরা এখানে আউটপুট দেখতে চাই। আমাকে এখানে বলে দিতে হবে এখন দুইটাকে, সেটা হোক ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। আমি বলতে চাই যে আমার নাম এটা, এবং আমি কী করি স্টুডেন্ট, তাহলে কিন্তু ডাইনামিক্যালি দেখাবে এখন। বুঝছে? এখন এখানে যাই লিখেন তাই কিন্তু আপডেট করবে। তার মানে কি, আমি প্রথমে বলতেছি যে এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, আমি এইভাবে করে ডাটাগুলোকে নিব, বা এই দুটো ডাটা আমি আমার ইউজার থেকে নিব, এবং আমি আউটপুট করব এই স্ট্রাকচারে, এবং প্রিন্ট করব এইখানে। সরি, এখানে আমি প্রিন্ট করব। আমি বলতেছি যে আমি দুইটা নিব, এখান থেকে কিন্তু আমি নিজের কাছ থেকে দুইটা নিতে চাচ্ছি, যে আমি দুইটা নিব এবং আমি নিচ্ছি এইখানে, তাই না? আর আউটপুট তো হচ্ছে এইটা, এই স্ট্রাকচারে আউটপুট করতেছে। এখন রিটার্ন ভ্যালুর ব্যাপারটা সেদিন দেখাই দিয়েছিলাম। রিটার্ন ভ্যালুর ব্যাপারটা কি, আচ্ছা এইটার কথা বলি আগে, এটা কি ক্লিয়ার হয়েছে? তো এখানে যতটা আপনারা এখানে আর্গুমেন্ট নেবেন, এখানে ততটা লিখতে হবে। কিন্তু যদি একটা এখানে বেশি দেন, এখানে একটা কম, তাহলে কিন্তু বারবার এরর দিবে। এবং ঠিক এখানেও কিন্তু পাস করতে হবে। এটাই হচ্ছে ডাইনামিক্যালি আমরা ইউজার থেকে রিটার্ন হওয়া। আর রিটার্ন ভ্যালুর ব্যাপারটা তো বুঝেছি, তাই না? রিটার্ন ভ্যালু যদি এখানে রিটার্ন হয়, তাহলে রিটার্ন হলে তো আর এখানে আউটপুট দেখাবে না, প্রিন্ট করবে? করবে না। কেন করবে না বলেন তো একটু? আমরা এখানে জাস্ট ফাংশন কি করতেছে অতটুকু ভ্যালু নিয়ে আমরা রিটার্ন করে রেখে দিচ্ছি, তার মানে এখানেই থাকতেছে। আমরা যে প্রিন্ট করতে চাই, তাহলে ফাংশনটাকে এখন ইকো করতে হবে, এটা ঠিক আছে? তো এখানে যাই দিবেন না কেন, এখন আপনি এখানে যাই দেন, এখানে যাই দেন, এখানে যাই দেন, ভাইয়ের নামটাই সবসময় আসে সামনে। আচ্ছা হোক, না মেসেজ তো আপনাকে দিয়েছি আমি লাস্ট টাইম, না প্রথমবার লাস্ট মেসেজ তো পাননি, সবাই মেসেজ পায়, আপনি পাবেন না কেন? না না, ওইটার মেসেজ কেন? সব মেসেজ আমি সবাইকে গ্রুপ করে মেসেজ পাঠাই, আপনারা তো মেসেজ পান। আপনি পান না থাকলে ভাই দেখতে হবে না। আমি তো আপনি আমাকে অবজেকশন দিয়েছেন আমি জানি, কিন্তু আমি তো প্রতিবারই মেসেজ পাঠাই। আমি বললাম এরকম তো হওয়ার কথা না, আমি তো প্রতিবারে পাঠাই, তার নাম্বারটা দিতে হবে। না নাম্বার হয়তো তবে ভুল আছে কোথাও, হতে পারে। আমি তো তবে বলি কী ব্যাপার, এতটুকু এই ভুল তো হওয়ার কথা না। আচ্ছা হোক, ইনশাআল্লাহ আমি আজকে চেক করে দেখবো। তো এই ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এটাকে আমরা জাস্ট কমেন্ট করে রাখি, যাতে করে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এটা গেল এদিকে। এখন আমাদের লুপের কাজ। লুপ তো সবাই বুঝি, পিএসপিতে আপনারা অনেকে যদি কোড করে থাকেন তাহলে লুপের ব্যাপারটা বুঝবেন। তো যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি বুঝি সেটা আমি আপনাদেরকে দেখাই, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে এগোতে যাব। তো 3-4 ধরনের লুপ আছে, মূলত 3টা লুপ বলা হয়। ফরেস্টকে সাধারণত লুপের আন্ডারে ধরে না, ওটা একটু অন্য টাইপের লুপ, ডিরেক্টলি লুপ কাজ করে না, কারণ ওটা নর্মাল ডাটাগুলোকে লুপ করতে পারে না, ওটা একমাত্র অ্যারেগুলোকে লুপ করে। তো যাই হোক, ফরেস্ট লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তিনটারই কাজ একই, জাস্ট কন্ডিশন একটু টেকনিক্যালি আলাদা আলাদা, ঠিক আছে? তো ফরেস্ট লুপ যেভাবে কাজ করে, ফরেস্ট লুপ
আর হোয়াইল লুপ সেমভাবেই কাজ করে। ওদেরকে প্রথমে কন্ডিশন দেওয়া হয়, কন্ডিশন অনুযায়ী ডাটা আউটপুট করে। এখন লুপের ব্যাপার তো আপনারা জানেন যে যতক্ষণ পর্যন্ত ওকে বলবো না থামো ততক্ষণ থামবে না, ব্যাপারটা এমনটাই। তো যাই হোক, আমরা ফরেস্ট লুপ দেখি যে ফরেস্ট লুপ কেমন, জাস্ট সিম্পল এমন যে যেমন আমরা ইফ দিয়ে শুরু করি, ঠিক ফরের ব্যাপারটাও এমন, ওই হোয়াইলের ব্যাপারটাও সেম এমনটাই। তো এখানে আমরা কন্ডিশন দিব আর এখানে আমরা কন্ডিশন অনুযায়ী আউটপুট প্রিন্ট করব। তো লুপের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমাকে প্রথমে বলতে হবে যে আমি আসলে কী কন্ডিশন দিতে চাই। তো আমি মনে করি যে আমি দিলাম যে নাম্বার, আমি দিলাম যে নাম্বার ইকুয়াল আমি নিচ্ছি কত, আমি নিলাম 20, ঠিক আছে। ফরেস্ট লুপের স্ট্রাকচার কিন্তু এমন যে ওর 3টা স্টেপ। প্রথমে আপনাকে একটা কন্ডিশন দিতে হবে বা একটা নাম্বার দিতে হবে বা একটা ভ্যালু দিতে হবে, সেই ভ্যালুর উপরে আপনাকে বলতে হবে যে আপনি বেশি চান না কম চান বা নাকি সমান চান। এবং তার উপর ডিপেন্ড করে ও বাড়াবে এবং কমাবে বা ও আউটপুট শো করবে। তো আমি বলতেছি যে আমার একটা ভ্যালু দরকার, সেটা হচ্ছে 20, এবং আমি সেই ভ্যালুটাকে ততক্ষণ পর্যন্তই দেখাতে চাই যতক্ষণ পর্যন্ত সে 20-এর সমান বা 20 থেকে ছোট না হয়, না ছোট, যতক্ষণ পর্যন্ত সে 20 থেকে ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে দেখাবে, তারপর আর লুপ আর কাজ করবে না। তো তাহলে যদি এমনটা হয় যে তাহলে আমি বলি যে নাম্বার ইকুয়াল, তার মানে নাম্বার আমি কি বললাম যে যতক্ষণ পর্যন্ত ওটা ইকুয়াল অর কি লেস দেন মানে 20-এর চেয়ে কম ওর সমান না হয়। তাহলে এখানে কি লিখতে হবে, সরি এখানে আসলে এমন না, এটা আসলে এটা হচ্ছে 0 দিব না, আমরা 1 দিই, এখানে দেবো 20। হ্যাঁ, তো আমি বললাম অথবা এখানে 0 দিতে পারি, ডাজন্ট ম্যাটার, আপনি যত দিবেন তত পর্যন্ত দিয়ে আটকায় যাবে সে। তো এখানে হচ্ছে আমি বললাম যে নাম্বার হচ্ছে 1। এখন আমি ততক্ষণ পর্যন্ত এখানে লুপ করবো যতক্ষণ পর্যন্ত সে 1 অর মানে 1-এর সমান এবং এর চেয়ে বড় থাকবে, মানে এর চেয়ে নিচু হইতে পারবে না, মানে 0 আউটপুট দিবে না সে কখনো, 1 অথবা 1-এর চেয়ে বড় দেখাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে এটা ক্ষেত্রে বড় বলতে হবে এইখানে। এখন ঠিক আছে না? আচ্ছা, এখন তাহলে কী করবো, তাহলে আমাকে এখন বলতে হবে যে তাহলে এটাকে আউটপুট দেখান, বাড়াতে থাকেন। তাহলে একে এখন কিন্তু সে বাড়াবে, এই ডাবল দিবে না না দাঁড়ান আমি দেখি একে। ও সরি, এইটা হবে না, তাহলে আমরা এইভাবে দিতে পারি, এইভাবে হবে। দাঁড়ান এখানে লেখাটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, ইকুয়াল এটা না 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 আগেটা ঠিক ছিল, লেস দেন আর ছোট অথবা সমান, এটা ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে তো লিখছিলাম, না গ্রেটার দেন দিয়েছিল, গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার দেন দিলে মানে ইনফিনিটি হয়ে যাবে আমার মনে হয়। আমি আচ্ছা দেখি আমরা আউটপুটে দেখি কি আসে। তাহলে আমরা প্রথমে বললাম যে নাম্বার ইকুয়াল এত, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে ততক্ষণ পর্যন্ত 1-এর নিচে না নামে, মানে 1 ইকুয়াল অর 1-এর সমান হয়। তাহলে আমরা এখানে কী করতেছি, ইকো দিচ্ছি, আমরা এটাকে নাম্বারটাকে প্রিন্ট করতেছি, দেখি ইনফিনিট আসে কি না। ইনফিনিট আসলে আমরা অন্যভাবে দেখব। এখন ইনফিনিট মনে হচ্ছে হবে হয়েছে, তাহলে কি 1 আসছে, 2 3 এভাবে করে কিন্তু 20 পর্যন্ত ডেটা দেখাইছে। তো আমরা যদি এখানে বলি যে এখানে 10, আমরা চাচ্ছি যে হয় 10 হবে আর 10-এর চেয়ে বড় থাকবে। মানে আমাদের বেস সংখ্যাটা হচ্ছে 10, এর চেয়ে বেশি দেখাবে না বা এর চেয়ে কম দেখাবে না। তো 10 থেকে শুরু হয়েছে। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাদেরকে লাইন বাই লাইন দেখাচ্ছে। তো এখন এটাকে কী করতে হবে, এটাকে আমাদেরকে ভাঙতে হবে। তার মানে কি আমরা এখানে অবশ্যই আবারও এটা দিব এবং দিয়ে বলবো বিআর টাইপ। হ্যাঁ, কোড তো সেম, সিনট্যাক্সগুলো শুধু একটু একটু আলাদা। আচ্ছা, তো আমরা এখানে যদি বাই ডিফল্ট একটা আউটপুট প্রদান করতে চাই, আমরা একটা স্ট্রিং লিখে রাখি নাম্বার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কী। ঠিক আছে, এখন তো ব্যাপারটা হচ্ছে এমনটা। এখন যদি আমি কমাতে চাই তাহলে আমাকে ঠিক একইভাবে এখানে বলতে হবে 1, এখানে বলতে হবে আমাকে এখানে বলতে হবে 10, এখানে বলতে হবে এখানে 20, এখানে 10, আর এখানে বলতে হবে কি আমাকে এইটা, আর এখানে বলতে হবে মাইনাস। মানে আমি যে অল্টারনেটিভটা করতে চাই, অল্টারনেটিভ করতে হলে সবগুলোকে উল্টে দিতে হবে আমাকে, যে এইখানকার মানটা এখানে, এখানকার মানটা এখানে, আর এখানে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস, নাকি এখন সোজা আছে, এখন উল্টা হবে, উল্টাইছে এইটাই। তো এটা ছিল আমাদের ফর ইচ লুপ। ঠিক হোয়াইল লুপ ঠিক সেমভাবেই কাজ করে, ও আউটপুট এই একই দিবে, কিন্তু ওর সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। যেমন আমরা এখানে কি করতেছি, সবগুলোই লিখতেছি এর ভিতরে,
কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি দেখাচ্ছি ব্যাপারটা। তাহলে এটাকে আমি নিলাম, নিচে আসলাম, এখানে ফরের জায়গায় শুধু লিখবো হোয়াইল। এখানে কিন্তু চেঞ্জ আসবে, যেমন আমি এখান থেকে নিচ্ছি 20টা বাইরে থাকতে হবে, অবশ্যই হোয়াইল লুপের সিস্টেম এটা, যে ভ্যারিয়েবলটা অবশ্যই বাইরে ডিক্লেয়ার করতে হবে। আর এই নামটা যেটা আছে এটাকে আমি 10 করে দিই, এটাকে 20 করে দিই, এটাকে লেস দেন করে দিই, আর যা প্রিন্ট হচ্ছে সব প্রিন্ট ঠিক আছে। এখানে জাস্ট স্ট্রাকচারালি একটু চেঞ্জ, এটা এখানে থাকবো না, জাস্ট এগুলোকে মিনিমাইজ করে দেওয়া। আমরা আগে সব কিছু ব্র্যাকেটের ভেতরই করতাম, তাই না? এখন আমাদেরকে হোয়াইল লুপের সিস্টেমে এটাকে আগে করতে হবে, যে আমাকে হোয়াইল লুপের বাইরে গিয়ে ভেরিয়েবলটা নিতে হবে, দেন এখানে কন্ডিশন বলে দিতে হবে যে এই কন্ডিশন থাকবে এমন, আর তারপরে বলতে হবে ওকে প্রিন্ট করতে হবে। কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে? ততক্ষণ পর্যন্ত এইটা এক্সিকিউট, মানে এইটার লিমিটটা, এই লিমিটটা সে ধরতে পারে ততক্ষণ পর্যন্ত, এই লিমিট পর্যন্ত এক কথায়। তো এখন রিফ্রেশ দিই, সেম আউটপুটে পরিবর্তন আছে? পরিবর্তন কিন্তু নাই। ঠিক একইভাবে যেটা আমরা রিভার্সিং করতেছি, ওই একইভাবে এখানে 20 দিতে হবে, দেওয়ার পর এখানে 10 দিতে হবে, আর এখানে বলতে হবে মাইনাস মাইনাস। ও সরি, হ্যাঁ, গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান। ইনফিনিট খেলে তো ব্রাউজার ক্র্যাশ করবে, কাজ করবে না কোনো আর। আচ্ছা, এইটা কিন্তু সিম্পলি হোয়াইল লুপ, এবং আমরা যখন পোস্টগুলোকে লুপ করবো ঠিক হোয়াইল লুপের মাধ্যমেই। ফরেস্ট লুপ আসলে আমাদের ওয়ার্ডপ্রেসে আমার চোখে পড়ে নাই যে ফরেস্ট লুপ দিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চাইলেই ফরেস্ট লুপ দিয়ে প্রিন্ট করাতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসের সিস্টেমটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে সে কাজ করে। এবং প্রতিটা আমরা যখন লুপ কোয়েরি করব, আমরা যখন কোনো স্লাইডারকে কোয়েরি করে বারবার একটা স্লাইডারে তো অনেকগুলো স্লাইড থাকে, আমরা যদি 10টা স্লাইড নিয়ে আসতে চাই আমাদেরকে 10 বার লুপ করতে হবে, সেটা সিস্টেমটাও আছে, এইভাবে করে করা হয়। এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো, একটার পর স্টেপ বাই স্টেপ দেখবো। এখন কথা হচ্ছে যে আপনারা কত ইজিলি এটা মাথায় রাখতে পারতেছেন, এটাই হচ্ছে মূলত ব্যাপার। আচ্ছা, এটা গেল আমাদের হোয়াইল লুপ। না, ডু হোয়াইল লুপ দেখাবো না, ওটা আলাদা। ডু হোয়াইল লুপ ওটা খুব একটা ইউজ হয় না, ওই অল্টারনেটিভ, মানে ও আগে কি করে, আগে আউটপুট দেখায় তারপর কন্ডিশন নেয়, ওটা খুব একটা ইউজ হয় না যদি কি আমরা না যাই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা কি, আরেকটা ছিল কি, ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ দেখার আগে আপনাদেরকে একটা অ্যারে তৈরি করতে হবে, কারণ ফর ইচ লুপ অ্যারের ওপর কাজ করে, ও ডাইরেক্ট কিন্তু ডেটা দেখায় না, অ্যারে তৈরি করতে হবে আমাদেরকে একটা। প্রথমে তাহলে আমরা কী করবো, যে আমরা নিব, কী নিতে পারি, নেমস নিলাম, কারণ আমাদের অনেকগুলো নেম থাকবে, অ্যারে নিলাম। এখন আমরা এখানে অ্যারোতে নাম বসাই, নিলাম এইভাবে করে। এখন আমরা আমাদের নামগুলো লিখি, এইভাবে লিখি, 1 2 3 4 দিয়ে লিখি, 2 3 4 5। আপনার 4 জন থাকেন, আমি আপনার 4 জন এখানে নেওয়া যাবে না, আমি আগে লিখি। আচ্ছা, লিখলাম, এখানে 5টা আমরা ভ্যালু পাইলাম। তো আমরা তো জানি যে কীভাবে এগুলোকে অ্যাক্সেস করতে হয়, তাই না? এটা 0 ইন্ডেক্স, এটা 1 3 4 5 2 3 4, এই 4 পর্যন্ত আমাদের ইন্ডেক্সগুলো আছে। তো ইন্ডেক্স নিয়ে আমরা আবার দেখছি না, আমরা দেখতেছি যে ফরেস্ট লুপ আসলে কীভাবে কাজ করে। তো ফরেস্ট লুপ কাজ করে অবশ্যই একটা অ্যারেকে, তো ডিরেক্টলি অ্যারে লিখলে তো ফরেস্ট লুপ বুঝবে না আসলে এই অ্যারেটা যা আছে কোনটাকে লুপ করবে ও। অবশ্যই এটা কন্টেনার, সেই জন্য আমরা এই নেমস কন্টেনারটাকে সেই জন্য নিচ্ছি যে এইটাকেই আমরা লুপ করব। সেটা কীভাবে, এইভাবে ফরেস্ট লিখতে হবে এবং বলতে হবে যে এই যে নেমস যে অ্যারেটা আছে, এই নেমস অ্যারেটাকে প্রতিটাকে একটা একটা নাম আকারে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? মানে নেমস অ্যাজ নেম, মানে এই নেমটা কিন্তু আমাদের নতুন তৈরি করা ভেরিয়েবল, এটার সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই আপাতত। এটা জাস্ট আমরা এখানে যদি বলি যে এখানে নেম না, এখানে যদি বলি আইটেম, মানে যেখানে যাই বলি না কেন সমস্যা নেই কোনো, ঠিক আছে? তো আমরা জাস্ট যেহেতু নেমসের আমরা যেহেতু একটা একটা করে করতেছি সিঙ্গুলার, সো নেম, মানে আমরা মিল লেখার জন্য নেম, এখানে নেমস দিচ্ছি, এখানে নেম। এখন তাহলে আমাকে আউটপুটে প্রিন্ট করতে হবে কোনটা বলেন তো?
আমি কোনটাকে প্রিন্ট করাবো, নেমস অর নেম? নেম নেম কি প্রিন্ট করব না, নেম সে তো অ্যারে ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ প্রিন্ট করব তো প্রিন্ট তো করব একটা মান দিয়ে। না, আমরা তো সবগুলোকে প্রিন্ট করবো, বাট একটা একটা করে প্রিন্ট করবো। একটা একটা বলে নেমটাকে বুঝতে শিওর? নেম স্যাস নেম, নেমের মধ্যে নেমটা আছে। কি বলবো? আচ্ছা আমরা এখানে এখানে প্রিন্ট করবো হচ্ছে নেমটাকে, একটা একটা করে নেম, তাই না? দিলাম, দেখি কোনো ভুল ত্রুটি দেখায় কিনা আমাদের। প্রিন্ট করছে সবগুলো, কিন্তু সে প্রিন্ট করছে। হ্যাঁ, এখানে সে ওই ঝামেলা করছে একটু, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে আউটপুটে আমরা এটাকে ব্রেক করিনি, এখন সে ঝামেলা করবে না আর। ঠিক আছে, এখন আপনি নাম চেঞ্জ করে এখন যদি সেভাবে করে প্রিন্ট করবে, কোনো সমস্যা নাই। তার মানে কি, তাহলে অ্যারেকে প্রিন্ট করতে হলে অবশ্যই আপনাকে ফর ইচ লুপ ইউজ করতে হবে। এখন যদি বলেন যে না আমি ফর ইচ লুপ পরে প্রিন্ট করব, আমি এইটার লুপ করা ছাড়াও আমি দেখতে চাই যে আমার অ্যারের মধ্যে কোন কোন ডাটাগুলো আছে, এটাও দেখতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে প্রিন্ট আর নামে একটা কনস্ট্রাকশন আছে, এখানে এটাকে জাস্ট প্রিন্ট আর লিখে এখানে দিয়ে দেন, জাস্ট আউটপুটে কিন্তু ওইটাই দেখাবে। দেখছেন, এটার ইন্ডেক্স সহ কিন্তু দেখাই দিছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু ব্রেক করি আর এই চার দিই, তাহলে বুঝতে পারবো আউটপুটটা কী। আচ্ছা সরি, এটাকে একো করতে হবে। এই পিএইচপির ভেতরে এই সমস্যা, HTML ডিরেক্টলি প্রিন্ট করবে না সে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আগেরটা, আর এটা হচ্ছে আমাদের নতুনটা। তাহলে অ্যারে অবশ্যই এটা একটা অ্যারে, এবং শাওন 1 হচ্ছে 0 ইন্ডেক্স, মানে ইন্ডেক্স অনুযায়ী এগুলো এখন দেখাচ্ছে। তো আমরা চাইলে ইন্ডেক্সগুলোকে রিডিফাইন করতে পারি আমাদের ইচ্ছা মতো, যে এখানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে করে আমরাকে রিইন্ডেক্স করতে পারি। কীভাবে করতে পারি? এইভাবে আমরা যদি চাই যে নেম 1 জাস্ট এইভাবে লিখতে হবে আপনাকে, আর লিখে এইভাবে করে প্রিন্ট করতে হবে এগুলোকে। তাহলে এখন দেখেন তো আমি এইভাবে লিখলাম, তাহলে কি আসে এখানে, এখানে 0 ইন্ডেক্স কিন্তু এইটা ছিল, চেঞ্জ দিচ্ছে, এখানে চেঞ্জ দিচ্ছে নেম 1 ইকুয়াল, হ্যাঁ 0টা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা অলরেডি তো আগেরটার ইন্ডেক্স চেঞ্জ করে দিয়েছি, যে আগেরটার ইন্ডেক্স কি নেম 1, তার মানে কি এখন 0 ইন্ডেক্স কোনটা, তার মানে কি এই যে নেম 2 যেটা মানে শাওন 2 যেটা, সেটার ইন্ডেক্স এখন 0। ব্যাপারটা এমনটা, আপনি যখনই রিডিফাইন করবেন একটা ইন্ডেক্সকে, তার ইমিডিয়েট পরেরটাকে সে 0 হিসেবে ইন্ডিকেট করবে। এখন তাহলে পাঁচটাকেই আপনারা হচ্ছে ডিফাইন করে দিন। না, হ্যাঁ ডিফাইন করতে হবে, যদি আপনার ইচ্ছা হয় ডিফাইন করতে পারেন, বাট এখানে ম্যান্ডেটরি না যে ডিফাইন করতেই হবে। মানে বলছি তাহলে পরেরটা 0 দেখাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আর 0 ইন্ডেক্স পাবে না, তখন আপনাকে ইন্ডেক্স বলবে এইটা হচ্ছে, তখন আপনার ইন্ডেক্স মানে এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালুটা, এটাই হচ্ছে ব্যাপারটা। তো এইভাবে করে রিডিফাইন করা যায়। আচ্ছা, তো এটাকে আমরা জাস্ট কমেন্ট করে রাখি। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যারের ব্যাপারটা। এখন আমরা আরও কয়েকটা বিষয় এখানে আসি, এটাকে সেভ দেই, এবং আমাদের লুপের কাজ মোটামুটি এখানে শেষ। এবং আমরা আরেকটা সিস্টেম দেখি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে টেমপ্লেটিং সিস্টেম দেখছি না আমরা, যে হেডার, ফুটার, সাইড বার আর ইন্ডেক্স, মানে ইন্ডেক্সটা একটা নর্মাল পেজ, আর হেডার ফুটারটা হচ্ছে আলাদা আলাদা পার্ট টেমপ্লেটে, তাই না? এখন পিএইচপিতেও এখন টেমপ্লেটিং সিস্টেম আছে, যেটা আগে দেখানো উচিত ছিল, যাই হোক আমি মিস করে গেছি। তো এখানে আপনারা যখন, যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন থিম অপশন পেজ তৈরি করব, এখানে অনেকগুলো ফাংশনকে এক্সটার্নাল ফাইল থেকে কল করতে হয়, কল করে এখানে দেখেও করাতে হয়। তার মানে কি, ওদেরকে আমরা ডিরেক্টলি আমাদের যে ফাইলে কাজ করতেছি ওখানে আনার দরকার নাই, আলাদা একটা ফাইলে ক্রিয়েট করা আছে, বাট আমরা তাকে জাস্ট আমাদের এই পেজে অ্যাড করব। তো এইভাবে করা যায়, কিন্তু সেটা যদি একদম ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ভাষায় করতে যান তাহলে কিন্তু প্রবলেম দেখাবে, কারণ ওয়ার্ডপ্রেসের নিজের ভাষাকে বোঝে, ও পিএইচপির ভাষাকে কিন্তু সহজে বোঝে না। যে আপনি একটা ফাইল চাচ্ছেন যে অ্যাড করবেন, ওটা যদি ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক ফাইল হয়ে থাকে তাহলে সে নিবে, বা ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের ফাইল হয়ে থাকে তাহলে সে নিবে। কিন্তু যদি ওটাকে আলাদা একটা কোনো ফাইল হয়, যেমন থিম অপশনের যে পেজটা, ওটা কিন্তু ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের কোনো ফাইল না, ওটা একটা থার্ড পার্টি প্লাগইন বা থার্ড পার্টি একটা সাপোর্ট, যেটা ওয়ার্ডপ্রেসকে আরও ফিচার সমৃদ্ধ করে। তো যাই হোক, আমরা যদি সেটা দেখতে চাই যে এটা আমি এই অবস্থায় রাখি, আমি এখন নতুন একটা পিএইচপি ফাইল ওপেন করি, মনে করেন যে এটা হচ্ছে ব্লগ পিএইচপি নিলাম এখানে, আর একটা ফাইল নিব হচ্ছে হেডার বা হেড।
head dot php নিলাম এখানে। তো আমার এখানে কি দরকার, আরও ফাইল ক্রিয়েট করতে হবে, আমি দেখাচ্ছি। php তো আমার এখানে দরকার কি, আমার এইটা হচ্ছে ব্লগের হোম পেজ, তার মানে এখানে অনেকগুলো পোস্ট থাকবে, তাই না? এখানে অনেকগুলো পোস্ট থাকবে এবং আমার একটা ওয়েবসাইটের টাইটেল আছে এই পেজে টাইটেল আছে। আর একটা পেজ আমি ওপেন করি এখানে, এটা হচ্ছে contact.php। তার মানে কি, এই আমার ব্লগ পেজের একটা হেডিং দরকার পড়তেছে, আমার কন্ট্যাক্ট পেজের একটা হেডিং দরকার পড়তেছে। তার মানে কি, এটাই হেডিংটা আমার। তো আমি যদি এখানে বলি যে h2 বলি এবং আমি বলি যে ওয়েবসাইট ওয়েবসাইট হেডার বললাম। তো আমার দুটো পেজের মধ্যেই তো এই হেডারটা দরকার, তাই না? আমাকে দেখা দরকার, এখানেও হেডার দেখানো দরকার, এখানেও আমার হেডার দেখানো দরকার। তাহলে আমি কি করবো, যে জাস্ট এইটাকে একটা কপি করে আমি এখানে দেখাইতে পারি। এখানে দেখাইতে হলে আমাকে ইকো করতে হবে, ইকো করতে হবে, আবার এখানেও ইকো করতে হবে, কিন্তু পুরোটাকে এখানে আমাকে ইকো করতে হবে যদি আমি দেখাতে চাই, না হলে কিন্তু সমস্যা করবে। তাহলে আমার ছিল কি ব্লগ, এখানে আমার আছে কি blog.php, এখানে আমার ওয়েবসাইট হেডার পাইছে। আবার আমার আরেকটা আছে কি কন্ট্যাক্ট, দুটোই আমার কন্ট্যাক্ট, মানে দুটোই আমার পেজের হেডারটাকে পাইছে, তাই না? তো আমাকে বারবার দুইখানে দিয়ে লিখতে হচ্ছে। তো দুইখানে যেন আমাকে লিখতে না হয়, এই জন্যই কিন্তু টেমপ্লেটিং সিস্টেমগুলো করা, যে একটা ফাইলে থাকবে লেখাটা এবং আমরা বারবার কল করব। ওই জন্যই কিন্তু header.php, sidebar.php এবং footer.php-গুলোকে করা হয়। কিন্তু ওয়ার্ডপ্রেস নিজেই চিনে, ওই জন্য আলাদা একটা ফাংশন আছে, গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার। এই তিনটা ফাংশন ওয়ার্ডপ্রেস অলওয়েজ চেনে, যে এইগুলো কল করা মানেই হচ্ছে হেডার, ফুটার আর sidebar.php ফাইলগুলো আছে বা থাকবে। যদি না থাকে আর আপনি কল করেন, তাহলে বলবে কি আনডিফাইন এরর বা পেজ নট ফাউন্ড, এই টাইপের এররগুলো দেখাবে। তো আমরা এটা কিন্তু র পিএইচপি নিয়ে কথা বলতেছি। তো ওয়ার্ডপ্রেস ঠিক এই সিস্টেমেই কাজ করে। আবার আপনি চাইলে র পিএইচপির ক্ষেত্রেও এখানে এইভাবে কাজ করাতে পারেন। যেমন আমরা হেডারে লিখে রাখছি অলরেডি যে হেডার 2 হচ্ছে এমনটা। তা আপনি যদি জাস্ট এইভাবে না লিখে যদি আপনি এখানে কল করেন যে এখানে যদি ইনক্লুড করে দেন, কি ইনক্লুড করবেন, head.php। আপনি চাইলে এটাকে এইভাবে রাখতে পারেন, মানে এইভাবে বলতে কি, ডাবল কোটেশনের ব্র্যাকেটের ভিতরে কিন্তু লিখতে হবে, এই মানে ডাবল কোটেশন যে দেওয়া আছে, এটা আপনি চাইলে ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারেন আর ব্র্যাকেটের বাইরেও লিখতে পারেন। এখন যদি আমরা কন্ট্যাক্ট পেজে রিফ্রেশ করি, দেখি, আচ্ছা এখানে কি বলছে, ফেল টু ওপেন head.php। ও এখানে সরি, এখানে আমাদের নামটা ভুল হয়েছে, এখানে একটা ডট পড়ে গেছিল, head.php এসে ওপেন। বাট এই head.php-টা কিন্তু আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজে কোনো কিছু লিখে রাখিনি, কন্ট্যাক্ট পেজে কিন্তু লিখে আছে, জাস্ট আমরা এই পেজটাকে ইনক্লুড করছি। ঠিক একইভাবে আমরা যদি এখন এটাকে ইনক্লুড করে দিই এখানে, যে লেখার দরকার নেই, তাহলে কিন্তু এটাও এখন ব্লগে কাজ করবে। ব্লগ বলি, ব্লগ ঠিক কাজ করতেছে এখানে। তো এটাই হচ্ছে টেমপ্লেটিং সিস্টেম, যে আপনি এইভাবে করে এটাকে কাজ করাতে পারবেন। আচ্ছা, এখানে ইনক্লুড আপনি চাইলে, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এমনটা যে ইনক্লুড এইভাবে কাজ করাতে পারবেন, ব্র্যাকেটে লিখতেই হবে এমনটা না, যা কিন্তু ডাবল এই কোটেশনের ভিতর থাকতে হবে, কারণ কোন ফাইলটা কল করছেন সেটা এখানে দেখেই বুঝবে। এটা যদি অন্য একটা ফোল্ডারের ভিতরে হতো, ইনক্লুড মনে করেন এখানে যেটা আছে সেটা হচ্ছে INC ইঙ্ক, আর হেডটা আছে ঠিক এর ভিতরে, তখন আপনাকে জাস্ট এখানে কী করতে হইতো, আপনাকে এখানে লিখতে হইতো INC/, এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এখানে। বড় বড় এন্টারপ্রাইজ লেভেলের সাইটগুলো কিন্তু এইভাবে তৈরি হয়, কারণ এত প্রতিটা পেজের মধ্যে যদি স্ট্যাটিকভাবে আমি বারবার হেডার চেঞ্জ করতে থাকি, পেজের লেন্থ অনেক বেড়ে যাবে, তাই না? তো এইভাবে করে করা হয়। আচ্ছা, এটা হলো ইনক্লুড। এছাড়াও আরও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড। তো রিকোয়ার্ডের ব্যাপারটা আর ইনক্লুডের ব্যাপারটা একই, যে ওরা ফাইলকে থার্ড পার্টি একটা ফাইলকে নিয়ে এসে মেসেজ মানে ওর তথ্যগুলো দেখায়। কিন্তু ইনক্লুড হচ্ছে সেই লেভেলের ফাইল যেটা ম্যান্ডেটরি না বা মাস্ট বি নিডেড, এই টাইপের কিছু না, যে থাকলে থাকলো না থাকলে নাই, বাট পরের ডাটাগুলো অবশ্যই দেখাবে। আর রিকোয়ার্ড হচ্ছে কি, যে অবশ্যই থাকতে হবে, ওটা না থাকলে পেজটা ব্রোকেন, তখন কিন্তু সে এই ঝামেলাটা করবে। তো আপনারা চাইলে এখানে ইনক্লুড আর রিকোয়ার্ডের ব্যাপারটা ওইভাবে করে মাথায় রাখতে হবে, যে রিকোয়ার্ড কোনটা আর ইনক্লুড কোনটা। তো জাস্ট এখানে রিকোয়ার্ড, QUIR রিকোয়ার্ড এইখানে, তার মানে এটা রিকোয়ার্ড অবশ্যই। আর যদি এই ফাইলটা না থাকে এখন,
তাহলে কী দেখাবে? যদি আমরা এটাকে রিনেম করি, আচ্ছা এখানে রিনেম করে গেল, আবার রিনেম করি, মনে করেন এখানে হেডস দিলাম এবং ব্লগে বলাই আছে যে এটা রিকোয়ার্ড, তাই না? দেখি তো মেসেজ দেখি না। আচ্ছা হেড হেড সেভ হয়ে গেছে নাকি? ও সরি, এটা বাইরে সেভ হয়েছে। আচ্ছা আমাদের হেড ফাইলটা সাপোজ মনে করেন যে নাই, এখন তাহলে কী হইতে পারে? এখানেও নাই, এখানেও নাই, দুইখানেই নাই। যেহেতু আমরা ব্লগ পেজে বলছি রিকোয়ার্ড, এটা সেই ক্ষেত্রে কিন্তু সে বলতেছে কি ওয়ার্নিং, এটা ফাইল অবশ্যই রিকোয়ার্ড টু ওপেন দ্য স্ট্রিম। এখানে কিন্তু আর আউটপুট নাই। কিন্তু যদি এটা রিকোয়ার্ড হইতো, এটা যদি এটা যদি ইনক্লুড হইতো, যে এটা জাস্ট সিম্পলি ইনক্লুড, তাহলে হয়তো পেজটা রান করতো। ঠিক আছে, এখন দেখেন, এখন কিন্তু বলতেছে যে পেজটা নাই, কিন্তু আউটপুট যদি এখানে কোনো কিছু থাকে, তারপর অনেক কন্ডিশনালি চেঞ্জ হয়। মানে এখানে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে এমনটা। যেমন দেখেন এখানে হ্যালো কিন্তু দেখাচ্ছে, তাই না? রিকোয়ার্ড, এটা কি ইনক্লুড না রিকোয়ার্ড? ইনক্লুড। রিকোয়ার্ড যদি দেই তাহলে কি রান করবে? দেখায় না কিন্তু। সো রিকোয়ার্ড আর ইনক্লুড কিন্তু টোটালি ডিফারেন্ট। ওরা বেস কাজটা কি ফাইলকে একটা অ্যাড করে দেয়, বাট রিকোয়ার্ড হচ্ছে নট ম্যান্ডেটরি, আর ইনক্লুড রিকোয়ার্ড হচ্ছে ম্যান্ডেটরি, আর ইনক্লুড হচ্ছে কি নট ম্যান্ডেটরি। ব্যাপারটা হচ্ছে এমনটা। আরও এই দুটোর অল্টারনেটিভ আরও দুটো আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স আর একটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স। তো দুটোরই কাজ আবার সেম, কিন্তু এই কন্ডিশন কিন্তু এইটা যে রিকোয়ার ওয়ান্স হলে মাস্ট বি থাকতেই হবে, আর ইনক্লুড ওয়ান্স হলে না থাকলেও চলবে। কিন্তু কেন ওয়ান্সগুলো অ্যাড করা? অবশ্যই পার্থক্য আছে, যে দুটোই ওয়ান্সের মানেই হচ্ছে যে ওই ফাইলটা আগে অ্যাড করা আছে কি না। যদি থাকে তাহলে ওটার কোনো আউটপুট দেখাবে না, আর যদি না থাকে তাহলে আউটপুট দেখাবে। এটি তবে এটার স্ট্রাকচারালি আপনাকে বুঝে বসাতে হবে এবং কন্ডিশনালি বসাইতে হবে, যে আসলে যদি এই ফাইলটা অ্যাড হয়ে থাকে তাহলে অ্যাড করো, আর অ্যাড করিও না। কন্ডিশন কিন্তু এইটাই। আচ্ছা, তাহলে এই ইনক্লুড রিকোয়ার্ড বুঝতে পারছি আমরা। এখানে যখন আমরা থিম পেজ তৈরি করবো তখন কিন্তু আমাদের এগুলো দরকার পড়বে, যে আমরা এটাকে ইনক্লুড করতেছি নাকি রিকোয়ার্ড। যেমন একটা পেজে আপনার লগো চেঞ্জ করা দরকার, কিন্তু লগোটা আছে কি থিমের অপশন পেজে আছে, এবং ওই পেজ যদি সাইটটা আপনি যদি মানে লগো সহ রান করাতে চান তাহলে কি অবশ্যই ওটা রিকোয়ার্ড না। কিন্তু যদি মনে করেন যে ওটা ওই অপশন পেজটা ডিলিট হয়ে গেছে, তাহলে কি রান করবে না। এটাই হচ্ছে বেসিক্যালি ওটার কন্ডিশন। আচ্ছা, এ দুটা গেল। এখন আরেকটা ব্যাপারে আমরা আসি, ক্লোজ করে দিল। এটা হলো আচ্ছা একদম টোটালি নতুন একটা টপিক দেখাবো এখন, এবং এটা অনেক মজার। এই ওয়ার্ডপ্রেসে ওটা কাজে লাগবে সবচেয়ে বেশি। রিড মোর ডট পিএইচপি। তা আমরা তো যখন অনেক ব্লগ পড়ি, ব্লগের মধ্যে কি দেখায়, যে যখন আমরা ব্লগ পোস্টে যাই বা হোম পেজে যদি কোনো ব্লগ পোস্ট থাকে, ওখানে একটা বাটন থাকে ব্লগ পোস্টের পর, রিড মোর। তো অলরেডি তো ওই পোস্টের মধ্যে অনেকগুলো মানে লেখা আছে, তাহলে হোম পেজে আবার অতটুকু জায়গা কেমন করে কাটে দেখায়। আবার রিড মোর বাটন একটা চলে আসে, তাই না? তো রিড মোর বাটনটা আমরা ইজিলি নিয়ে আসতে পারি, কিন্তু ওই এতগুলো লিখে কেটে হোম পেজে অতটুকু করে কীভাবে দেখায়? এটা তো টেকনিক্যাল একটা ব্যাপার, তাই না? তো এখানে কয়েকটা বিষয় কাজ করে। যেমন আপনারা প্রথমে একটা বড় কন্টেন্টকে ছোট করবেন, একটা বড় কন্টেন্টকে প্রথমে অ্যারেতে রূপান্তর করতে হবে। অ্যারেতে রূপান্তর করে ওটাকে ছোটো করতে হবে, কাটতে হবে। কাটার পর আবার সেই অ্যারেটাকে নর্মাল করতে হবে। মানে আপনি কিন্তু অ্যারে করে সরাসরি আউটপুট করতে পারবেন না, এটাকে করলে অ্যারে হিসেবে আউটপুট দেখাবে। প্রথমে স্ট্রিং ডাটাকে অ্যারেতে রূপান্তর করতে হবে, করার পর কাটতে হবে, কাটার পর আবার সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করে দেন আউটপুট। তো আমি এই মজার ব্যাপারটা দেখাচ্ছি। প্রথমে মনে করেন যখন আমরা ওয়ার্ডপ্রেসে রিড মোড তৈরি করবো তখন ওয়ার্ডপ্রেসের ভাষায় দেখাবো, আমি এখন পিএইচপির ভাষায় দেখাচ্ছি। তো মনে করেন আমাদের এখানে আছে এটা কি কন্টেন্ট ইকুয়াল, আমরা এখানে কিছু টেক্সট নিব। এটা হচ্ছে আমাদের রিড মোড। জাস্ট কোনো ট্যাগ ছাড়াই আমরা নিব, ওগুলা ট্যাগ দরকার নেই আমাদের, অথবা বড় করে নেই। স্ট্রিং নিলাম, তাই না? এর অনেকগুলো স্ট্রিং আছে।
তো প্রথমত যদি আমি এটাকে আউটপুট করি, ইকো করি কন্টেন্ট, আসছে সবগুলো না। তো আমরা কি চাচ্ছি যে রিড মোড যদি হয় আমাদের, তাহলে আমরা জাস্ট পাবো এতটুকু পর্যন্ত, এই এতটুকু আমরা দেখাবো, রিড মোড এতটুকু দেখাবো, বাকিটা পড়তে হলে কি আমাদেরকে অবশ্যই রিড মোড করে ভিতরে ঢুকতে হবে। তো এটা কিন্তু টেকনিক্যাল এবং টোটালি ওয়ার্ডপ্রেসের সঙ্গে রিলেটেড। এটা জাস্ট আপনাদের যখন ওয়ার্ডপ্রেসের ভাষায় কাজ করবেন তখন একটা লাইন শুধু চেঞ্জ হবে, বাট বাকি পুরো লাইনটা কিন্তু আপনার হুবহু কপি করতে পারবেন এখান থেকে। তো ব্যাপারটা ওই জন্য দেখাচ্ছি, আগে থেকে দেখে রাখেন, তাহলে ওইখানে গিয়ে আমাকে আলাদা করে বুঝতে হবে না, এখানে বুঝে রাখেন ভালো করে। আচ্ছা, তো প্রথমে আমরা একটা কন্টেন্ট পাইলাম, আমরা এটাকে বাদ দিই। প্রথমে আমাদের কী করতে হবে, এটা একটা স্ট্রিং, স্ট্রিংটাকে প্রথমে কী করতে আমাকে ভাঙতে হবে, ভেঙে অ্যারেতে তৈরি করতে হবে। সো আমরা প্রথমে লিখলাম, আমি লিখলাম যে মেক অ্যারে, ARRAY বললাম। তো কীভাবে অ্যারে তৈরি করব, অবশ্যই দুটো ফাংশন আছে, সেটা হচ্ছে ইমপ্লোড একটা ফাংশন আছে। ইমপ্লোড ফাংশনটার কাজ কি, যে একটা স্ট্রিংকে সে অ্যারেতে রূপান্তর করে, এবং কি দিয়ে অ্যারেতে রূপান্তর করবে অবশ্যই বলে দিতে হবে যে অ্যারেটা কিভাবে হবে, ওকে বলে দিতে হবে যে প্রতিটা ওয়ার্ডের পর পর একটা করে কোনো স্পেশাল আইকন দিবে, নাকি সে প্রতিটা ওয়ার্ডকে জাস্ট অ্যারে হিসেবে রাখবে কিন্তু প্রতিটা ওয়ার্ড ফাঁকা ফাঁকাই থাকবে, তাই না? তো আমরা যদি চাই যে না, আমরা তো এখানে স্পেশাল কোনো ওয়ার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা চাচ্ছি কি ফাঁকাই থাকবে, বা সেটাকে অ্যারেতে রূপান্তর করবে, যাতে করে আমরা পরে আবার স্ট্রিংয়ে কনভার্ট করার সময় আমরা ওই নর্মাল ওয়ার্ডগুলোকে আবার স্ট্রিংয়ে রূপান্তর করতে পারি। হ্যাঁ, তো এই জন্য কী করতে হবে, যে আমরা চাচ্ছি যে জাস্ট ফাঁকাই থাকবে, তাহলে আমরা এই জন্য ফাঁকা রেখে দিলাম। এবং আমি বলতেছি এখন কি, এই কন্টেন্টটাকে অবশ্যই বলে দিতে হবে যে আমি যেখানে ইমপ্লোড করতে চাচ্ছি, মানে আমি যেটাকে অ্যারেতে রূপান্তর করতে চাচ্ছি, কোনটাকে কাকে করতে চাচ্ছি, এই কন্টেন্টের স্ট্রিংটাকে। তাহলে এখন যদি আপনি বলেন যে ইকো করেন আবার যে মেক অ্যারে, এবং এটাকে আউটপুট করেন, তাহলে দেখেন কি আসে, ইমপ্লোড ফার্ম তো ঠিকই আছে, দাঁড়ান চেক করে দেখে আসি। বলতেছে সরি, ইনভ্যালিড আর্গুমেন্ট পাস্ট, ইনভ্যালিড কি করলাম, কন্টেন্ট আর্গুমেন্ট তো ব্ল্যাঙ্ক রাখলাম। ঠিকই তো দিলাম এখানে, তারপরে ইনভ্যালিড বলার কারণ কি, ও 14 নম্বর লাইনে না, 14 নম্বর লাইনে ঠিকই তো আছে। ও সরি, হ্যাঁ, ভালো কথা বলছেন, আমি তো মানে এটা তো অ্যারে হিসেবে আছে, আমি ডিরেক্টলি আউটপুট করছি দেখে ওইভাবে বলছে, সরি। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, প্রিন্ট আর করে দেখাইতে হবে এটাকে, তাই তো বলি ইমপ্লোড তো ঠিকই আছে, বানান তো ভুলও করিনি, আবার ইনভ্যালিড আর্গুমেন্ট বলতেছে কেন। তারপর আমরা দেখে আসি কি বলে এটাকে, না তারপর বলতেছে ওয়ার্নিং ইমপ্লোড ইনভ্যালিড আর্গুমেন্টস পাস্ট ইন লাইন নাম্বার 14। কেন না, সিঙ্গেল ডাবলের তো কোনো ওখানে ইয়ে নাই, আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রাখি, এটাকে আউটপুট করতে যাচ্ছি, দাঁড়ান দেখে আসি। সরি, এক্সপ্লোড করতে হবে, এক্সপ্লোড আমরা ভাঙতে যাচ্ছি, আমরা জয়েন করতে চাচ্ছি, আমরা ভাঙতে যাচ্ছি, জয়েন তো পরে করবো, সরি, এটাই হচ্ছে আমাদের ভুলটা, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লোর মানে এক্সপ্লোর হচ্ছে কি, আমরা ভাঙতে চাচ্ছি। তো এটাই হচ্ছে এই অবস্থাটা হচ্ছে এইটা, যে আমরা প্রথমে এটাকে অ্যারেতে রূপান্তর করলাম সাকসেসফুলি। এখন আমরা কি করব, যে এটাকে কাটতে হবে আমাদেরকে এটাকে। এখন তো আমরা কি করব, আরেকটা নর্মাল একটা নিলাম, যে আরেকটা ফাংশন আমরা ইউজ করবো, অ্যারের ফাংশন ওটা আছে, ওটাকে বলা হচ্ছে অ্যারে স্লাইস। তো আমরা ওই ফাংশনের নামই আমরা লিখি স্লাইস নাম দিলাম, এবং আমি লিখলাম যে যেহেতু আমরা কাটবো এই ওয়ার্ডগুলো, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে থেকে আমরা জাস্ট নিব কোনটা, তো আমরা নিব হচ্ছে এই পর্যন্ত, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা হ্যাঁ, আমরা ধরেন আমরা প্রথম 20টা বা প্রথম 30টা নিব, আমরা প্রথম 30টা নিব, ধরলাম আমরা প্রথম 30টা নিব। তাহলে কি করবো, যে আমাদেরকে পরে বলতে হবে যে আমরা এইভাবে করে অ্যারেকে ভেঙে, মানে অ্যারে থেকে নির্দিষ্ট একটা সংখ্যা নিচে বের করতে পারি, সেটা হচ্ছে
অ্যারে নিলাম, অ্যারে স্লাইস। তো অ্যারে স্লাইসের ভ্যালু হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে 3টা। ওকে প্রথমে বলে দিতে হবে যে আমরা কোথায় থেকে কাটতে চাই। তো অবশ্যই আমরা এইখান থেকে কাটতে চাই, তাই না? এইখান থেকে আমরা কাটতে চাচ্ছি, আমরা চাচ্ছি এইখান থেকে কাটবো, কারণ এটাকে তো আমরা অ্যারে তৈরি করছি নাকি, এই যে অ্যারে প্রিন্ট করছি এটাকেই আমরা অ্যারে তৈরি করছি। এবং আমরা কি করতে যাচ্ছি যে দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে যে কতটা ওয়ার্ডকে সে স্কিপ করবে। তার মানে আমরা যদি চাই যে প্রথম 5টা ওয়ার্ডকে সে স্কিপ করবে, তাহলে কিন্তু আমাকে এখানে লিখতে হবে যে প্রথম 5, এখানে বলতে হবে আমাকে 5টা। দেন বলছে যে স্কিপ করার পর ঠিক কতটা ওয়ার্ডকে আমি দেখাতে চাই। আমি যদি বললাম 30টা ওয়ার্ড। এখন যদি আমি স্লাইসটাকে আবার প্রিন্টার করি তাহলে কি দেখায় দেখেন তো। আরে কি ব্যাপার, সরি, এটাকে ইকো করতে হবে। এখন এটাকে যদি আউটপুট করি, ভুল দেখাবে এখানেও সম্ভবত, ভুল দেখাচ্ছে, কারণ আমরা আউটপুটে আমরা এখনও এটা আমাকে অ্যারেতেই আসি আমরা এখনও। তো এটাকে আমাদেরকে আবার কি করতে হবে, নর্মাল ওয়েতে রূপান্তর করতে হবে। সো নর্মাল ওয়েতে রূপান্তর করতে হলে আমাকে বলতে হবে যে এটাকে আমরা নিই এখন রেজাল্ট নামে, অথবা আমরা আরেকটা নাম নিতে পারি যে রিড মোড নামই ভ্যারিয়েবল নিলাম, এটাই কিন্তু আমাদেরকে আউটপুট দেখাবে। রিড মোড নিলাম আমরা। এখন আমরা কি করছি, এক্সপ্লোড করে ভাঙছি, এখন ইমপ্লোড করে জোড়া লাগাবো। তাহলে কি করতে হবে, ইমপ্লোড কিন্তু সেম যেভাবে লিখছিলাম প্রথমে, তো আমরা জোড়া লাগাবো হচ্ছে ফাঁকা রাখবো, ওয়ার্ডগুলোর মাঝে কোনো স্পেশাল আইকন থাকবে না, জাস্ট একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা থাকবে। এবং আমার সেই স্লাইস হচ্ছে এইটা, যেটা আমি অলরেডি শর্ট করে ফেলছি, ঠিক আছে। এখন যদি আমি রিড মোডটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু রিড মোড ওই 5টা ওয়ার্ডকে স্কিপ করে 30টা ওয়ার্ডকে দেখাবে। সেমিকোলন কোথায়, ও সরি, বুঝতেছি না আসলে কি বলেছে, বারবার একই ভুল হচ্ছে। আচ্ছা ইমপ্লোড, সরি, দেখাইছে। এখন কিন্তু আপনারা অটোমেটিক্যালি এটাকে কাটা ওয়ার্ড পাইছেন। দেখেন এখানে প্রথম 5টা কিন্তু স্কিপ করা, এবং লাস্ট ওয়ার্ডটা দেখেন কি টোটাম লেখা, আর প্রথমটা কি, যাই হোক এখানে যা লেখা, আমরা প্রথম ওয়ার্ডটা কি ছিল রোড এমএফ, আমরা যদি বলি 0, আর তাহলে অলরেডি কিন্তু 5টা ওয়ার্ড কেটে যাবে এখান থেকে। তার মানে কি 5টা ওয়ার্ড আগে আসবে, তার মানে 1 2 3 4 5, এই যে সিট পর্যন্ত থাকবে না, তাই না? রিফ্রেশ দিই, আছে সিট পর্যন্ত নাই কিন্তু। এখন আপনারা এটাকে জাস্ট একটা কন্ডিশনের মধ্যে রেখে আপনি কোন পোস্টের রিড মোড দেখাবেন সেই পোস্ট অনুযায়ী কন্ডিশনালি এটাকে যখন ওয়ার্ডপ্রেসে লুপ করবো আমরা, লুপ করে সে কিন্তু হোম পেজ হোক ব্লগ পেজ হোক, মানে যেটা ব্লগ পোস্টের লিস্টগুলো দেখাবে, নট ফুল ব্লগ পোস্টের লিস্ট, যে একটা করে ব্লগ পোস্ট আছে এখানে সবগুলো ব্লগ পোস্ট দেখাচ্ছে, ঠিক আছে। এই সিস্টেমই কিন্তু আমরা রিড মোডটাকে জেনারেট করব যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাবো। এই জন্য আগে দেখাই নিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। এবং এই যে কন্টেন্ট আমরা এখানে নিছি, তাই না, এটা কিন্তু আমরা জাস্ট পিএসির ভাষায় নিছি, কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেসের ভাষায় নিব এখানে লিখবো গেট দ্য কন্টেন্ট। তার মানে কি যতগুলো পোস্ট আছে মানে একটা পোস্টের গেট দ্য কন্টেন্ট, প্রতিটা পোস্টের কন্টেন্টগুলোকে সে রিসিভ করবে। এখন কত ওয়ার্ড থাক সেটা দেখার বিষয় না, ও ব্লগ পোস্টের কন্টেন্টগুলোকে প্রথমে ধরে সেগুলোকে প্রথমে অ্যারে তৈরি করবে, দেন কাটবে, দেন নর্মালে নিয়ে আসবে, দেন আউটপুট। হ্যাঁ, এবং একটা ফাংশন তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে ফেলবেন। এবং দেখা যাচ্ছে কি যে আমরা এখানে বারবার বলতেছি যে এখানে সংখ্যাটা দিব, সংখ্যাটা কিন্তু আমরা এখানেই বলতেছি যে আমরা আউটপুটে কতটা ওয়ার্ড দেখাতে চাই। কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেসে রূপান্তর করবো, আমরা ওখানে যখন ফাংশন তৈরি করবো, ফাংশনে আমরা একটা আর্গুমেন্ট দিব যে আমরা রিড মোডে এতটা মানে নাম্বার উল্লেখ করে দিব, ওখানে একটা আর্গুমেন্ট থাকবে নাম্বার। এবং যখন আমরা পোস্টে বা পেজে যখন যাব তখন ফাংশনটাতে কল করতে হবে আমাদেরকে এইভাবে, তখন কিন্তু ওটা ভ্যারিয়েবল থাকবে না, তখন কিন্তু ওটা হবে ফাংশন। আমরা এখন ভ্যারিয়েবল দেখাচ্ছি আর ওটা কি ফাংশনে থাকবে না, ফাংশনটাকে তো কল করতে হবে, আর আমরা ভ্যারিয়েবলটাকে ওই ফাংশনের ভিতরে আউটপুট ইকো দেখাচ্ছি। তো ফাংশনটাকে যখন কল করবেন তখন আপনি যদি আর্গুমেন্ট হিসেবে 30 পাস করেন 30টা ওয়ার্ড দেখাবে, 40টা পাস করেন 40টা ওয়ার্ড দেখাবে। তার মানে কি ওই ফাংশনে ডিফাইন করে দিয়েছেন যে আর্গুমেন্টের ভ্যালু যত থাকবে ততটা করেই দেখাবে। তো এখানে আর্গুমেন্ট হিসেবে কিন্তু তখন কাজ করতেছে। তো যাই হোক, এইগুলো টুকটাক করে অনেকগুলো পিএসপি নিয়ে আমরা আরও কথা বলবো। আর এইগুলো ছিল আমার আজকের থেকেই থিম ডেভেলপমেন্টে যাইতাম, কিন্তু আমার মনে হলো যে না, এইগুলো বিষয় ক্লিয়ার না হলে আমি ওখানে গিয়ে দেখা যাবে এই একটা জিনিস বোঝাতে আমার 1 ঘন্টা শেষ হয়ে গেল, তো মেইন কাজ আর হবে না। তো এই জন্য সিম্পলি আমি এই বিষয়গুলো বেসিক যে ব্যাপারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এবং আশা করি আপনাদের এই বিষয়গুলো নর্মালি এখন একটা যে কোনো জিনিস তৈরি করতে আপনাদের কাজে লাগবে। নট অনলি শুধুমাত্র এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু এই সিস্টেমটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে।
ওই একটা বিষয় ফেসবুকে অনেক সময় দেখবেন যে আপনি বিশাল একটা পোস্ট লিখে রাখছেন, বাট পোস্টে অল্প একটু জায়গা দেখায়, রিড মোর লেখা থাকে পরে। এই সিস্টেমই কিন্তু করা, যে যতটা ওয়ার্ড পর্যন্ত ওরা দেখাতে চায় দেখবেন, দেন রিড মোরে ক্লিক করলে পুরো পোস্টে যে রিড হবে। মূলত এই ব্লগ পোস্টের সিস্টেম থেকে কিন্তু আগে কিন্তু ফেসবুক এমন ছিল না, ওই সি মোর ছিল একটা বাটন, সি মোরে ক্লিক করলে পুরোটা নিচে দেখাতো, কিন্তু এখন কিন্তু রিড মোর দেখায়। তো ব্যাপারটা এমনটা। আচ্ছা, ক্লাস বিশেষ আজকে হ্যাঁ ক্লাস আজকে এতটুকুই ছিল। important। হ্যাঁ ডেফিনেটলি। গত মাসের রেকর্ড অনুযায়ী হ্যাঁ প্রায় 12টা ক্লাসের মধ্যে 7টা ক্লাস হয়নি। 7টা হয়নি? হ্যাঁ, আরো মানে 9 তারিখ থেকে শুরু করে গত ক্লাস পর্যন্ত 7টা ক্লাস হয়নি। হুম হুম হুম। তো এর আগে রেকর্ড নাই আর কি, এই মাসটা যেন এরকম না হয় আর কি। না ইনশাআল্লাহ